এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ, আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা তথ্য সচিব শফিকুল আলম। শফিকুল আপনাকে স্বাগত এখন প্রকাশে। আমি গণমাধ্যম নিয়ে আলোচনা করতে চাই। তা গণমাধ্যম নিয়ে আলোচনা করতে যেই বিষয়ে শুরু করা দরকার বলে মনে হয়, যে আমি যতটুকু আপনাকে জানি, সাংবাদিক হিসেবে যতটুকু জানি, যে আপনি ঘুরে বেড়ান ঢাকার বাইরে বিভিন্ন দিকে ঘুরে বেড়ান। এই ঘুরে বেড়াতে গিয়ে আমরা যেটা দেখি, যে সাধারণ মানুষের সঙ্গে আমাদের কথা হয়, সাধারণ মানুষ আসলে গণমাধ্যমকে কিভাবে দেখেন, কিভাবে, আমি যদি 5ই আগস্টের আগের গণমাধ্যমের দেখাটা গণমানুষের, সেটা যদি আপনার কাছ থেকে আগে শুনি। আমার মনে হয় যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ গত 10 বছর হয়েছে, যেটা আমি মনে করি যে শহরের মানুষের গণমাধ্যমের ভাবনা এবং গ্রামের মানুষের গণমাধ্যমের একটা ম্যাসিভ ডিফারেন্স হয়েছে। সে ইনক্রিজিংলি একটা গ্রামের মানুষ অনেক নিউজ নিচ্ছে ইউটিউব থেকে, যেটাকে আমরা হয়তো বা ঢাকায় এটাকে মানে খুব পিঞ্চ অফ সল দিয়ে আমরা দেখছি যে এটা কি সত্য কিনা, বা আমি অন্তত ডাউটের চোখ দিয়ে দেখি। তো সে ওই ডাউটের চোখ দিয়ে দেখছে না, ফলে অনেক কিছু সে ভাবছে যে অনেক কিছুতে বিপ্লব হয়ে যাচ্ছে ইউটিউবে যেগুলো দেখে, বা যেই ধরনের নিউজ, খুবই মুখরোচক নিউজ সে শেয়ার করতেছে, অনেক বেশি নিউজ সে কনজিউম করতেছে ভিডিও মাধ্যমে, যেটা আমরা আগে চিন্তাও করি নাই। এবং ম্যাসিভ ডিক্লাইন ইন রিডারশিপ, যেটা একটা ভালো প্রথম আলোর মতো একটা রেসপেক্টেড পত্রিকা বা ডেইলি স্টার, সেই আসলে মানে আগে যদিও মানে আপনি যদি 15 বছর আগে প্রথম আলো যেই রকম ডিপ পেনেট্রেশন ছিল সেটা আছে বলে আমার মনে হয় না। ফলে এইটা একদিক দিয়ে সুখের সংবাদ, যে আপনি যদি খুব সুন্দর কোয়ালিটিটিভ ভিডিও বানাতে পারেন, ইউটিউবে ছাড়েন বা আপনি রিলে ছাড়েন বা টিকটকে দেন, আপনি কিন্তু কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পারবেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা খুবই ভয়ানক একটা সংবাদ, এই জন্য যে এরা খুব ইজিলি একটা মিথ্যা সংবাদকে সে বিশ্বাস করছে সত্য বলে ধরে নেয়। হ্যাঁ, এই জিনিসটা আমি মানে ইনক্রিজিংলি দেখছি। এবং যে বাছাই করা তো একটা মুশকিল। আমরা যদি ওই যে 14 জুলাই বা 15 জুলাইয়ের পর থেকে যদি সময়টা দেখি, সেই সময়টাও কিন্তু এই যে যারা নগরে বসবাস করেছেন, বা আমরা যাদেরকে শিক্ষিত শ্রেণী বলি, আবার যাদেরকে শিক্ষিত শ্রেণীর বাইরেও বলি, যে বিভিন্ন রকম নানা রকম পেশার জনমানুষ, তাদেরও কিন্তু বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা আরেকটা কারণ হচ্ছে যে শহরের মানুষের যেই সমস্যাটা হচ্ছে যে তারা এই যে গত 15 বছর যেই মিডিয়া ছিল সেটাকে একটা অবিশ্বাসের চোখে দেখতো, ভাবতো যে মিডিয়া খুবই রেগুলেটেড, ফ্রিডম অফ প্রেস বলতেই নাই। তাহলে তারাও কিন্তু যে ন্যারেটিভটা নিত, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরের থেকে ইউটিউবের থেকে অনেক কিছু তারা ন্যারেটিভ লিখছে। আর লোকাল পত্রিকার মধ্যে আসলে প্রথম আলো বা বণিক বার্তা বা মানব জমিন, যেগুলো খুব ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের পত্রিকা, তাদের থেকে অনেক কিছু নিউজ কনজিউম করেছে লোকালে, আমি মনে করি। কিন্তু সত্যিকার অর্থে ফ্রিডম অফ প্রেস না থাকার কারণে এক ধরনের ডাউটের চোখ সবার মধ্যে ছিল। সবাই একটা যে কোনো জিনিসে যে নিউজই দেখছে, আসলে এটা কি সত্য কিনা, বা এই ঘটনাটা কতটা আমি স্টেট প্রোপাগান্ডার পার্ট, বা এটা আসলে কতটুকু। আমি এই শব্দটা আসতে চেয়েছিলাম, প্রোপাগান্ডা। এই যে প্রোপাগান্ডা এবং খবর, হ্যাঁ, সেইটা প্রোপাগান্ডার খবরের মধ্যে আসলে ডিফারেন্সটা যখন তৈরি হয়, যখন ফ্রিডম অফ প্রেসটা না থাকে। আপনি তখন ফ্রিডম অফ প্রেস না থাকলে আপনি প্রত্যেকটা নিউজকেই ভাবেন প্রোপাগান্ডা। কিন্তু আপনি যদি জানেন, এবং একটা গ্রামেরও একটা লোক যদি জানে যে বাংলাদেশের নিউজ বা বাংলাদেশের মিডিয়া রিলেটিভলি ফ্রি, তারা যেটা চায়, যে কথাটা বলতে চায় সেটা বলতে পারছে, তখন হয় কি প্রোপাগান্ডাটা তখন থাকে না, তখন একটু দূরে সরে যায়। এবং গভর্নমেন্ট মানুষও বুঝে যে কোনটাকে আমি নিব আর কোনটাকে নিব না। কারণ এটা খুব দরকার ছিল, আপনার ট্রাস্টের জায়গাটা তৈরি করার জন্য ফ্রি মিডিয়া খুবই দরকার। আর এখন যে সোসাইটি, আপনার ন্যারেটিভটা তো খুব ইম্পর্টেন্ট, সেটার জন্য ফ্রি মিডিয়া সবাইকে সবার মতো বলতে দেওয়াটা তো অসুবিধা নাই। এবং গণমাধ্যমের উপর যে আস্থা হারানোটাকে এই জন্য যে আমরা গণমাধ্যমে যারা কাজ করেছি বা যে গণমাধ্যম গুলো কথা বলেছে, আমরা যদি প্রোপাগান্ডার কথা বলি, যে গণমাধ্যম এক ধরনের সুখের কথা বলেছে, হ্যাঁ, কিন্তু জনমানুষ তার যে যাপিত জীবনে সেই সুখটুকু পায়নি।
না এটা তো আছে, যেমন ধরেন আপনি আমরা তো ওই নিউজগুলো তো ফিল্টার হচ্ছিল, যে আমরা জানছিলাম যে নিউজ মিডিয়া আপনি ইচ্ছা করলেও অনেক কিছু, ইভেন আপনি 5ই আগস্টের আগে সবগুলো নিউজকে আপনি দেখাতে পারেছেন, এটা তো সম্ভব নয়, এবং মানুষও বুঝছে যে লিমিটেশনগুলো কোথা থেকে আসছে, কেন দেখাতে পারেননি, দেখাতে পারেন না। এই জিনিসগুলো তো আমাদের সোসাইটিতে আমরা অনেক মানে গত 15 বছর এইটা এত ভয়ানকভাবে আমাদের চেপে ধরেছিল, তো ফলে কে যে ফ্রি আর কে যে ফ্রি না সেটা নিয়ে তো একটা বড় রকমের না কিন্তু আস্থার সংকট হয়েছে। আপনি তো এই সময়টায় আপনার পেশাগত দায়িত্ব পালন করেছেন বিদেশি হ্যাঁ, সংস্থার পক্ষ থেকে। আপনার কাছে কি মনে হয়েছে যে আপনাদের উপরও কি এই ধরনের চাপ ছিল যে কি বাইরে পাঠাতে পারবেন, কতটুকু পাঠাতে পারবেন? আমরা তো অনেক নিউজটা নেই হচ্ছে সেকেন্ডারি সোর্সের মাধ্যমে, আমরা অনেক নিউজ নেই ডাইরেক্ট অফিসিয়ালের কাছ থেকে। আর একটা নিউজ হচ্ছে যে আপনি এখন টিভিতে আপনি কি দেখালেন, একটা বড় জিনিস দেখলে আমি তখন এটা ক্রস চেকে যাই। তো অনেক সময় আমাদের কভারেজটা ডিটারমাইন বাই লোকাল প্রেসটা অনেক ক্ষেত্রে ডিটারমাইন। লোকাল প্রেস যদি ফ্লড হয় তো আমার নিউজের মধ্যেও এক ধরনের সেই প্রভাবটা পড়ে আমার, বা আমার ওই স্ট্রাগলটা করতে হয়, বা আমি কতটুকু, আমি তখন দেখা যায় যে আমি বেসিক বোনটা মানে খুবই চাছা ছোলা একটা রিপোর্ট আমি করতেছি, আমি অনেক বেশি করতে পারছি না, বা আমি জানি এই জায়গাটা আমি ডিগ ইন করলে খুব বেশি দূর এগোতে পারবো না। কারণ আমরা ওই সময় কিছু ইয়ের উপরে রিপোর্ট করেছি যে গুমের ইয়ে নিয়ে, কিন্তু একটা জায়গায় যে একটা ওয়াল, এর বাইরে আর আমি যেতে পারছি না। এখন যেইভাবে ফ্রিলি অনেকের, আমি একটা ভিকটিম আমার সাথে কথা বলতেছে না, ইচ্ছা করলেও আমি জানি, আমি 2-3 জনকে জানি, যেমন অ্যাম্বাসাডার মারুফ জামান, আমার তার সাথে সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে, উনি কিছুদিন ইয়েতে ছিলেন, কি যেন গুম ছিলেন, বা কি যেন সালাউদ্দিন কাদের চৌধুরী, হুমাম চৌধুরী, তাকেও আমি চিনি, তার কাছে আমি যেতে পারতাম, কিন্তু উনি তো কথা বলছেন না। ফলে আমি ফরেন প্রেসে আমার এক ধরনের প্রেশার না থাকলেও সার্কামস্টেন্সটা এমন যে আমি সত্যিকার অর্থে রাষ্ট্রের সরাসরি প্রত্যক্ষ চাপ নেই, কিন্তু সামাজিক বা অবস্থাটা এরকম পরিস্থিতির কারণে আমি মূল মানে সেই নিউজ তো আমি করতে পারছি না। হ্যাঁ, বা আমাকে খুবই ক্ল্যান্ডেস্টাইন ওয়ে চলতে হয়, বা কেউ বিদেশি প্রেসের যেটা হয় যে অনেক ক্ষেত্রে সে আসতেছে একটা ট্যুরিস্ট ভিসায় এসে কিছু রিপোর্ট করে চুপচাপ সে চলে যাচ্ছে, আমি তো সেটা পারি না। আমি এএফপিতে ছিলাম, এএফপির এখানে একটা ব্যুরো অফিস আছে, আমার এখানে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তারা মনিটর করছে, হ্যাঁ, আপনাকে এখানে থাকতে হচ্ছে, তা আমার এখানে থাকতে হচ্ছে। এই সমস্যাটা আমরা তো ফেস করেছি সবসময়। এবং আমরা দেখলাম যে এই যে ভাইরালিজমটা যে তৈরি হলো, সেটা কি এই যে তথ্যের অবাধ প্রবাহ না থাকার কারণেই আমাদের এখানে কিন্তু ভাইরালিজমটা তৈরি হলো, যে কোনো একটা খবর ভাইরাল করে দেওয়া এবং পরবর্তীতে দেখা যাচ্ছে এইটা সত্য মিথ্যা একটা বিষয় আছে। পাশাপাশি দেখা গেলো যে যেই মূলধারার গণমাধ্যমের কথা আপনি যে নামগুলো বলছিলেন, বা আমরা যেগুলো জানি, বা আমরা নিজেও একটি গণমাধ্যম, সেই গণমাধ্যমও তো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই শক্তি সঞ্চয় করতে হয়েছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমানুষ কোন দিকে যায়। হ্যাঁ, এটা ঠিক যে সামাজিক গণমাধ্যমে আমরা দেখছিলাম যে মানুষ আসলে কি পড়তে চায় বা মানুষ কি জানতে চায়। এটা একটা খুবই মানে একটা রিপোর্ট কত লোক শেয়ার করছে, ওটা দিয়ে আমি বুঝি যে মানুষের আসলে কোন ধরনের নিউজ সে কনজিউম করে। হ্যাঁ, সেটা একটা বড় জিনিস। তো ভাইরালিজম তো অনেক কারণে হয়। একটা রিপোর্ট মানে শুধুমাত্র যে এটা এন্টি গভর্নমেন্ট হলেই যে ভাইরাল হবে তা তো না, একটা নিউজ অনেক অনেক হাজার হাজার কারণে ভাইরাল হয়। বাট আর সোশ্যাল মিডিয়াটাই এরকম যে মানে আপনি একটা বলবেন, সেটা রিপ্লিকেটেড হতে থাকবে, ভাইরাল হতে হতে আপনি জানেনও না কত লক্ষবার এটা ভাইরাল হয়ে গেছে। আমাদের মিডিয়াতে সত্যিকার অর্থে ভালো নিউজ ভাইরাল কম হয়, যেটা খুবই মার্জিনাল, মানে এমন একটা ফ্রিঞ্জ একটা নিউজ। এবং আমি এই নিউজে দেখেছি যে যেগুলোর মধ্যে এলিমেন্ট অফ সাসপেন্স থাকে, এক ধরনের শঙ্কা থাকে, এক ধরনের ভয় থাকে, বা যে নিউজকে ঘিরে সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়, বা যেটার উপর উষ্মা প্রকাশ করা যায় সেগুলো ভাইরাল হয়। এবং এটা সত্যিকার অর্থে এতে যেটা হয় কি, যে সোশ্যাল মিডিয়াতে এই ভাইরাল নিউজ অনেক বেশি থাকাতে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে আপনার মেইন ন্যারেটিভের নিউজটা আসে না, খুবই এক্সট্রিম ভিউ ফ্রিঞ্জ নিউজগুলো এটাকে ডোমিনেট করে সোশ্যাল মিডিয়া। এবং আপনি এটা, আমি জানি না এটা কতটা আপনার বিহেভিয়ারেও এটা এফেক্ট করে কিনা। আপনি দেখা যাচ্ছে যে এই নিউজটাই আপনি কনজিউম করছেন। হ্যাঁ, আপনি যেই বাংলাদেশকে আপনি সোশ্যাল মিডিয়াতে পাচ্ছেন, সেই বাংলাদেশ হেঁটে আপনি যে যাচ্ছেন সেটা কিন্তু আকাশ পাতাল তফাতু অনেক ক্ষেত্রে।
এবং এই জায়গায় একটা বিষয় যে আপনি বললেন যে ওই যে ভোক্তার কিন্তু একটা চরিত্র আছে, ভোক্তার একটা আদর্শ আছে, একটা মত আছে, সেইভাবেই কিন্তু বিভক্ত হয়ে যায় তার গ্রহণ করা এবং বর্জন করার ক্ষেত্র। এবং সেই লড়াইটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে দেখা যায়, ভাইরালিজমের ক্ষেত্রে দেখা যায় যে দুই পক্ষ দুই রকম খবর ছাড়ার চেষ্টা করছে। হ্যাঁ, না এটা খুব যে পক্ষ না, মানে অবশ্যই আপনি আপনার চিন্তার যেটা সেটা আপনি ওইটা দিবেন, আরেকজন তার ন্যারেটিভটা দিবে। এখন কোনটা ন্যারেটিভ আপনি ডোমিনেট করবে। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক পরিচয়ও কিন্তু উলিতে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক একটা পক্ষ হয়েও একটি পক্ষ কোনো খবর। অবশ্যই, কেননা রাজনীতি বড় বড় গ্রুপ, যেমন বিএনপি একটা বড় রাজনীতি বা আওয়ামী লীগ, তার হয়ে যদি আপনি একটা বিএনপির হয়ে যদি আপনি একটা রিপোর্ট করেন বা এমন একটা মুখরোচক জিনিস, সেটা তো ভাইরাল হবে। বিএনপির কোটি মানে লাখ লাখ সাপোর্টার আছে বা কোটি কোটি, সেম আওয়ামী লীগের ক্ষেত্রেও একই, লাখ লাখ কোটি কোটি সাপোর্টার তাদের, তো তাদের তো ওরা ওই কনজামশন তো করবেই। এবং সেটা আমরা যদি বলি যে কোটা আন্দোলন এবার না, মানে সেই 18 কোটা আন্দোলন, নিরাপদ সড়কের জন্য যখন আমাদের ছেলেমেয়েরা নেমেছিল, তারপর আপনার নিশ্চয়ই মনে আছে নো ভ্যাট। হ্যাঁ, সেই সময় থেকে আমরা কি মিডিয়ার এক ধরনের নিয়ন্ত্রণ করার চেষ্টা আমরা দেখেছি না, যে খবরটা যাতে না বের হয়? না, এটা আছে, কিন্তু আরেকটা জিনিস কি, ওইটা আসলে ব্যাকফায়ার করে, আপনি নিউজ আটকানো যায় না, সেটাই। এটা আমি দেখছি এটা। এবং সত্যিকার অর্থে আমাদের যে এই ইন্টারিম গভর্নমেন্টের পলিসিটা হচ্ছে ফ্রি প্রেস, সবাই নিউজ করুক, দেখুক। হ্যাঁ, তাহলে হবে কি, একটা আস্থার জায়গা তৈরি হয়। আস্থার জায়গা তৈরি হলে সমাজে এক ধরনের স্থিতিশীলতাও কাজ করে। মানুষ বুঝে যে না, যেই ধরনের আপনি ভাইরাল নিউজ আপনি ছড়িয়ে মুখরোচক বা মানুষের ইমোশনকে আপনি পুঁজি করে যেই একটা সামাজিক ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা আসলে ঠিক না। এবং আমরা তো সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেটাকে আমরা 90-এর গণ আন্দোলন, তখন আমরা দেখেছি, তখন তো এত গণমাধ্যম ছিল না, তখনও কিন্তু খবর আটকানো যায়নি। না, ওইটা তখনও খবর আটকানো যায় নাই। আর তখনকার মানে সত্যিকার অর্থে তো আমাদের নিউজ পেপারও কম ছিল। কয়টা পেপার ছিল? ধরেন টিভি স্টেশন তো বিটিভি ছিল, ওর কাছে আমাদের কোনো ট্রাস্টের জায়গা না। আমাদের ওই ভয়েস অফ আমেরিকা, বিবিসি, হ্যাঁ, ভয়েস অফ আমেরিকা, বিবিসি, মাঝে মধ্যে ইত্তেফাক, তাও এমনভাবে লিখতো যে ওইটা আপনাকে বুঝতে হতো, ইত্তেফাক বা ইনকিলাব, তার ভাষাটা আপনার বুঝে নিত যে আসলে কি মিন করছে। ইশারা ভাষায় কথা বলা। হ্যাঁ, ইশারা, বা হ্যান্ড আউটের যে ভাষাটা, হ্যান্ড আউটের যখন হ্যান্ড আউটটা আসতেছে তখন বুঝছি যে আসলে কিছু হয়েছে, সেই জন্য গভর্নমেন্ট হ্যান্ড আউটটা দিয়েছে। মানে হ্যান্ড আউট ইটসেলফ সিগনিফাইজ যে সেই সময় যে টেলিগ্রামগুলি বিক্রি হতো, মনে আছে? হ্যাঁ, সেইটারও একটা মানে ডিজিটাল একটা রূপ দেখছি আমরা এখন ফেসবুকে বা ইউটিউবে। ওইটারই আমার মনে হয় যে মানে ভাইরাল যে জিনিস, সেটা আসলে টেলিগ্রাম থেকেই আসছে। হ্যাঁ, আমরা অনেক কিনছি, অনেক খবরের মানে খবর ছিল একটা, খুব টেলিগ্রাম বের করতে দেখছি। তারপর গণমত একটা ছিল, হ্যাঁ, আসতো এটা। এবং ওইটা টেলিগ্রাম, আমার মনে আছে আমার এক কাকা একবার টেলিগ্রাম কিনলেন, আমি ওইটা পড়তে পারলাম না, উনি নিয়ে চলে গেলেন বাসার থেকে। ওই আফসোসটা আমার ছিল যে হ্যাঁ, টেলিগ্রামটা পড়তে পারলাম না। অনেক মুখরোচক বিষয় ছিল। এবং সেটা এখন আমরা দেখছি যে ডিজিটাল মাধ্যমে আমরা এই যে গুজবগুলি রটানো এবং বিভিন্ন ব্যক্তিকে আক্রমণ করা, সেটার কিন্তু এই রূপটা এখন ফিরে এসছে। কিন্তু এই যে আমি আরেকটা বিষয়ে যেতে চাই, যে সাংবাদিকতার যে রূপান্তরটা ঘটলো 90 পরবর্তীতে, সেই পর্যবেক্ষণটা আপনি। এটা একটা মানে আমি যেটা দেখেছি, যে আমি এটা নিয়ে কাজও করেছি, সেটা হচ্ছে যে আপনার 91-এ নতুন গভর্নমেন্ট আসার পরে আমি মনে করি যে ওয়েল আপ টু ধরেন 2010-12 এই সময় পর্যন্ত, 9-8-10 পর্যন্ত এক ধরনের একটা মিডিয়া ফ্রিডম ছিল। মিডিয়া ফ্রিডমটা আসার মূল কারণ হচ্ছে, আমি মনে করি যে এই ক্ষেত্রে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা ভূমিকা ছিল। এই যে বারবার যে কেয়ারটেকার গভর্নমেন্ট চেঞ্জ হওয়া মানে হচ্ছে যে ওকে, আমি একটা নিউজ পেপার, অনেকগুলো তো পত্রিকা আসলো, প্রথমে দেখেন জনকণ্ঠ আসছে, সেই সময় মুক্তকণ্ঠ আসছে, ইন্ডিপেন্ডেন্ট আসছে, ডেইলি স্টার আসছে, অনেক। এখন যেগুলো ডমিনেন্ট মিডিয়া, তখন কিন্তু বেশিরভাগই বা ভোরের কাগজ আসছে। হ্যাঁ, আজকের কাগজ একটু বোধহয় আগে আসছে, আজকের কাগজ একটু আগে এসছে, পরবর্তীতে ভোরের কাগজ আসলো, ভোরের কাগজ আসছে, এবং পরে যে প্রথম আলো আসলো। হ্যাঁ, এই যে এবং পরবর্তী যে ইটিভির মাধ্যমে যে আমরা প্রাইভেট টিভিতে ঢুকলাম, এটা একটা ভাইব্রেন্ট এরা ছিল, ভাইব্রেন্ট এরা। ওই সময় আমার একটা অবজারভেশন ছিল যে নিউজগুলো বা সোর্সিংয়ে একটা সমস্যা ছিল। আমি ওটা পড়ছি পুরোটা,
বাট নিউজটা নতুন করে প্রেজেন্টেশনের একটা সবার একটা আপনি দেখবেন যে উপস্থাপনের ভিন্নতা আসলো। স্পোর্টসে আপনি দেখবেন আর সেই খুবই মানে উল্টা পিরামিড সিস্টেমে না কি কেন কোথায় কিভাবে সেরকম না, এগুলো না দিয়ে একটু দেখা যাচ্ছে একটা স্টোরি বিল্ড করা, স্টোরি বিল্ড একটা গল্প করা বলা। পুরো আপনার হয়তো ইন্ট্রোটা আছে 15তম প্যারায়, আপনি একটা গল্প বলার একটা ইভেন এই গল্প বলার ঢংটা অন্যান্য নিউজ পেপারেও আমি দেখছি। আমি বিরতিতে যাব সেই এসে একটু আমরা তো গণমাধ্যমে রূপান্তরের কিছুটা কথা বললাম, পেশাজীবী হিসাবে আমরা সাংবাদিকরা কীরকম আচরণ, আমাদের আচরণে কি পরিবর্তন আসলো, সেইটা একটু যে দলবাজি সাংবাদিকতা এই বিষয়গুলির দিকে আমরা আরও বেশি ঝুঁকলাম কিনা এই সময়টায়, এটা একটু আলোচনা করতে চাই বিরতি থেকে ফিরে এসে। দর্শক, বিরতিতে যাচ্ছি, এখন প্রকাশ। ফিরে এলাম এখন শৈবাই, বলছিলাম যে সাংবাদিকতার যে জায়গাটা আমরা যারা পেশাজীবী আছি, একটা বিষয় তো আমরা জানি যে একসময় যখন পত্রিকায় কাজ করতে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ, আমাদের আগে যারা পেশায় এসেছেন, তারা বিভিন্ন রাজনৈতিক দলের ফুল টাইমার হিসেবে অনেক পত্রপত্রিকায় কাজ করেছেন, সেই জায়গা থেকে একটা দলীয় চিন্তা বা মতাদর্শের জায়গা ছিল। কিন্তু পরবর্তীতে 90 পরবর্তীতেও থেকে আজকে 24 পর্যন্ত সেই সৌরভটা কেন এখনো আমাদের সঙ্গে রয়ে গেছে, সৌরভ যদি বলি খুব ইতিবাচকভাবে। না, এটার মূল কারণ হচ্ছে আপনি দেখবেন যে 91 যখন ডেমোক্রেটিক গভর্নমেন্টে আমরা ট্রানজিশন করলাম, তখন আমাদের মেইন যে ইউনিয়ন যেটা ছিল বিএফইউজে, ডিইউজে, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট, ঢাকা ইউনিয়ন, এরা কিন্তু দুইটা ভাগে স্প্লিট হয়ে গেল। আগে যেটা ছিল সবাই এনপি এর সাথে, এখন এসে দেখালো যে একটা প্রো বিএনপি, প্রো আওয়ামী লীগ, এবং এইটা আসলে আমাদের সোসাইটিতে খুব ভালো একটা আনে নাই। এবং দেখা যাচ্ছে যে আপনি যখন প্রো আওয়ামী লীগ হচ্ছেন, আপনি আওয়ামী লীগ ন্যারেটিভটাই আপনি উইদাউট কোশ্চেনিংয়ে আপনি এটাকে বলছেন। আর একই সাথে যে বিএনপির যে ন্যারেটিভের যে সাংবাদিকরা, তারা ওইটাকে আনকোয়ালিফাইড ওয়েতে ওইটাই ধরে নিচ্ছে যে এটাই সত্য। এবং এটা এই দুইটা গ্রুপের আবার একটা জিনিস যে কম্পিটিং ভার্সন অফ ট্রুথ, কম্পিটিং ভার্সন অফ হিস্ট্রিজও ওনারা প্রমোট করতে থাকতেন। একজনের একটা এইটা হিস্ট্রিটা এইভাবে ব্যাখ্যা হবে, আর এক গ্রুপের হলো হিস্ট্রিটা এইভাবে ব্যাখ্যা হবে। এটা একটা খুবই এর মধ্যে যেটা মেন ভিকটিম হয়েছে যে জার্নালিজম। হ্যাঁ, আপনার সত্যটা আসলে নষ্টটা হয়েছে, মানে হ্যাঁ, সত্যটা আসলে কি, সত্যটা হয়তো বা দুইটার মাঝখানে কোনো একটা জিনিস। কিন্তু আপনি যেটা বিএনপি যেটা বলতেছে এটাই সত্য, বা আওয়ামী লীগ যেটা বলতেছে এটাই সত্য, হয়তো বা সত্য ওই জায়গার কোনোটাই না। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমাদের যেহেতু মানে জার্নালিস্টরা, আমি মনে করি যে এই জায়গাটায় খুব সৎ ছিলেন না এই জায়গাগুলোকে, বা আপনি খুব কম জার্নালিস্ট পাবেন যারা খুব নির্মোহভাবে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করেছেন। আর একটা জিনিসকে নির্মোহ একটা জার্নালিস্টের মার্কেটটাও ছিল না। আপনি যদি নির্মোহ খুবই সৎ নিউট্রাল একটা সাংবাদিক হন, আপনাকে আর একটা পত্রিকা যে কিনা প্রো দিস পার্টি, আর একটা পত্রিকা প্রো দিস পার্টি, সে আপনাকে কতটুক নেবে, কতটুক গ্রহণ করবে, এগুলো ছিল। আর একটা জিনিস আমার বাংলাদেশের জার্নালিজমের উপর পড়া আছে, হিস্টোরিক্যালি আমাদের জার্নালিজমের সোর্সিং একটা বড় প্রবলেম ছিল অল থ্রু। আমার মনে হয়েছে যে আমরা অনেক নিউজ করতেছি, কিন্তু আমরা খুব সিরিয়াসলি এটার সোর্সিংটা, মানে আমি বলে ফেললাম যে এইখানে এতজন মারা গেছে, আসলেও এটা সত্য কিনা, হ্যাঁ, বা এটাকে কে বলেছে, বলাটা কাকে দিয়ে, নির্ভরযোগ্য যে সূত্রটা, এইটা ইদানিংকার এই কনস্ট্রাকশনটা। সেটা ওটা টেলিভিশন আসার পর যেহেতু তাকে আর বলতে হচ্ছে না একটি সূত্র জানায় বলে সে পার পাচ্ছে না। এটা আরেকটা হচ্ছে যে কোয়ালিটেটিভ চেঞ্জ আসছে, ধরেন পোস্ট 2010 এর পরে অনেক কোয়ালিটেটিভ চেঞ্জ। এবং আমার কাছে যতটুকু মনে পড়ে শোক ভাই, যে আমরা যখন সচিবালয় বা বিভিন্ন জায়গায় টেলিভিশন থেকে, আমরা তো পত্রিকা থেকে এসেছি, কাজ করা শুরু করলাম, তখন আমাদের পত্রিকার সহকর্মী এসে বলতো যে তোমাদের জন্য তো আর পাই না, কারণ তারা তো ওই সোর্সের কাছে যেত না, আমাদের তো যেতে হতো। তা বললো যে তোমরা কোথা থেকে পাও, আমাদেরকে এখন থাকতে হচ্ছে। এবং পরবর্তীতে দেখলাম, এখন আপনি নিশ্চয়ই দেখেন যে টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিক একসঙ্গেই ঘটনাস্থলে থাকেন।
হ্যাঁ হ্যাঁ, এবং এতে আমাদেরও লাভ হচ্ছে, আমরা টিভির স্ক্রল এখন অনেক বেশি নির্ভরযোগ্য। আমরা যারা ফরেন মিডিয়াতে কাজ করতাম, আমাদের জন্য কাজটা খুব ইজি করে দিচ্ছে। একজন ধরেন রাতের বেলা একটা ওই যে বেলি রোডে যে হলো, হঠাৎ করে আসলো 43 জন মারা গেছে আগুনে। তো এখন আমি যখন দেখলাম যে চ্যানেল 24 এটা আসছে, আমি ধরেই নিলাম যে এটা সত্য হবে। সে তো অ্যাটলিস্ট তাকে কেউ বুমের সামনে অন্তত এই কথাটা বলছে, না হলে তো সে এটা কোন একটা কর্তৃপক্ষ তো তাকে বলেছে। আমি যেটা করতেছি, আমি আরো 10 মিনিটস ওয়েট করতেছি যে অ্যাকচুয়াল ফুটেজটা যাতে আসে, আমি যাতে দেখতে পারি। ফলে যেটা হচ্ছে যে সবার জন্য জার্নালিজমটা ইজিয়ার করে দিয়েছে, আবার ডিফিকাল্টও করে দিচ্ছে। আপনি ইচ্ছা করলেও ওইটাকে নিয়ে খেলতে পারতেছেন না, ওই কোডটাকে নিয়ে খেলতে পারতেছেন না, এবং আপনাকে সিরিয়াস হতে বাধ্য করতেছে। এটা টেলিভিশন জার্নালিজম। এবং আমি মনে করব যে অরিজিনাল যে ইটিভির যে জার্নালিজমটা, সেটার ইম্প্যাক্টটা, ইটিভি প্লেড এ ম্যাসিভ রোল। এটা এখনো আমরা সেভাবে বলি না, বাট আমার মনে হয় সেই ফরম্যাট থেকে কিন্তু এখনো বের হওয়া যায় না। হ্যাঁ, ওই যে ওই সূত্র থেকে এখনো টেলিভিশন সাংবাদিকতা বেরোতে পারে। ইটিভি যে এই জার্নালিজমটা নিয়ে আসলো, এবং আরো খুবই পলিশ ছিল তো। হ্যাঁ, 2000 সালে যেটা আসলো, হ্যাঁ হ্যাঁ, সেটা খুবই পলিশ। এবং ওইটার পরেই 2024-এ এসেও সেই সূত্র ভাঙা গেল না কেন? এটা একটা স্ট্রেংথ, ইটিভির জার্নালিজমের স্ট্রেংথের জায়গা এটা। কিন্তু সাংবাদিকতার তো যেটা আসছে খারাপ যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি টকশোতে টকশোগুলো নষ্ট হয়ে গেছে। আপনি একই ন্যারেটিভ আপনি প্রমোট করতে চাচ্ছেন, আপনি যে লোকটা আপনি জানেন যে সে বিরুদ্ধবাদী একটা কথা বলকে, তাকে আপনি আনছেনই না, আপনি সিলেকশনই করছেন আপনার এক্সপার্টকে, যাতে একই ভিউটা প্রচারিত হয়। এবং এই ফলে যেটা হচ্ছে ইভেন্চুয়ালি মানুষ কিন্তু টকশো দেখাও বন্ধ করে দিচ্ছে। আর হচ্ছে কৃত্রিম উত্তেজনা তৈরি করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা তো আছে, বাট আপনি টকশোগুলোতে একটা সময় যখন বুঝে যে এই লোকটা এই কথাই বলবে, এর বাইরে যাবে না, সেট মেনু। হ্যাঁ, তো তখন এই সেট মেনুর বাইরে তখন মানুষ চলে গেছে ইউটিউবে, যে দেখি না বাইরের থেকে কারটা আমি শোনা যায়। এর মধ্যে অনেক আছে মুখরোচক, অনেক আসলে ভালো কাজ করছেন, হ্যাঁ, বাট মোর অ্যান্ড মোর। এবং আমার মনে হয় যে মার্কেটটা ওইখানেই। আপনি হয়তো বা, আমি জানি না, 5 বছর পর দেখা যাচ্ছে আপনি একটা পডকাস্ট, একটা সময় বলা হতো না, আমরা অনেকেই বলতেন, সাংবাদিকরা বলতেন, সবাই বলতেন যে সংসদ যেহেতু অকার্যকর, সেই কারণে সংসদে যে আলোচনাটা হওয়ার কথা, সেই রাজনৈতিক দলের নেতারা এসে বা সংসদ সদস্যরা এসে টকশো মাতানোর চেষ্টা করছেন। না, এইটা প্রথম মানুষেরকে মানে সংসদের একটা মানে ফ্লেভার দিলে বিকল্প হিসাবে, পরবর্তীতে মানুষ বলছে যে এটাও অনেক ক্ষেত্রেই মানে ইনফ্লুয়েন্স বাই এডিটেড। কেননা আপনি যখন জানেন যে শফিকুল আলমরে আনলে এই কথা বলবে সে, হ্যাঁ, বা আপনি হি ইজ এ সেফ বেট, তখন তো আসলে আর টকশোটা আগায় না। সূত্র ছিল 2+1, দুইজন হয়তো একটা সরকারি দল, একজন বিরোধী দল। আপনি তাও বিরোধী দল আনলেও সে বিনাইন একটা বিরোধী দল, এমন বিরোধী দল আনবেন না যে জন্য মাঠ গরম করে ফেলে। সেই লোকটাতে তো আপনি আনতেছেন এমন একটা, সে একটু চুপচাপ টাইপের, বা সে হয়তো উত্তেজিত হবে না, নিরীহ। এই জিনিসগুলো তো বোঝা যায়। আমার যেটা মনে হয় যে ইভেনচুয়ালি টকশোর মার্কেটটা পডকাস্ট এরা নিবে, আরো ব্রিলিয়ান্ট লোকজন আসবে, পডকাস্টে চলে যাবে, পডকাস্টে যাবে। এটা বাইরে আমরা ইনক্রিজিংলি দেখছি। আপনি দেখেন না, আমাদের এখানেও যারা গণমাধ্যমের ভোক্তা, তারা কিন্তু পডকাস্টের দিকে ঝুঁকছেন। এবং এতে পডকাস্টের একটা কি কিছু যদি সিজন ভয়েস আসে, এখন যেটা আসতেছে যে খুবই মুখরোচক, প্রতিদিন তাকে একটা অডিয়েন্সকে প্লিজ করার মতো একটা, আমরা অডিয়েন্সকে প্লিজটা বাদ দিয়ে আপনি একটা 2 ঘন্টার একটা আপনি পডকাস্ট দিলেন, একটা ছোট একটা এপিসোড দিয়ে, হ্যাঁ, যে এইটা বা 70-এর মানে আমি একটা ভালো বই পড়ছি যে 70-এর যে সাইক্লোনটা কিভাবে বাংলাদেশ ক্রিয়েশনে হেল্প করেছে। হ্যাঁ, এখন দেখা গেল যে আপনি এটা নিয়ে 3 ঘন্টার একটা পডকাস্ট করলেন, আপনি 3টায় মানুষ, এই শ্রোতাটাও তো আছে, তৈরি হচ্ছে, আছে না? এই ধরনের আমার মনে হয় এই জায়গাটায় যাবে। আমি বিরতিতে যাবো শফিক ভাই, তার আগে আপনাকে জানিয়ে যাই যে বিষয়ে আলোচনায় যাব, যে আপনি রাজনৈতিক ফোরামের কথা বলছিলেন সাংবাদিকদের মধ্যে, আমরা সংস্কারের কথা বলছি, এখন মুক্ত সাংবাদিকতার কথা বলছি। সেই জায়গা থেকে প্রেস ক্লাব একটা বড় ব্যাপার, যে প্রেস ক্লাবে সদস্য পদ দিতে হলে কেন কোনো না কোনো ফোরামের সদস্য হতে হবে, সেই জায়গাটা আমরা এই সময়কালে কোনো পরিবর্তন দেখতে পাবো কিনা, এটা আপনার কাছে জানতে চাবো। একটু বিরতিতে যাচ্ছি দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা সঙ্গে আছেন শফিকুল আলম।
ফিরে এলাম এখন প্রকাশে। আমরা গণমাধ্যম সংস্কারের কথা বলছি, কিন্তু গণমাধ্যমের যে ওই যে সাংবাদিক যে সংস্থাগুলো আছে, নানা রকম সংস্থা আছে। আমরা এডিটর্স গিল্ডের দেখেছি, তারপর প্রেস ক্লাব। তো এই যে প্রেস ক্লাবের কথা বলছিলাম, যে প্রেস ক্লাবের সদস্যপদ যদি আমি নিতে চাই, আমাকে কেন কোনো একটি ফোরামের পক্ষ থেকে প্রকাশ্যে জানাতে হবে যে আমি এই মতবাদে বিশ্বাস করি? তাহলে তো আমি দলবাদের সাংবাদিকতাতেই নামটা লেখালাম না। আমি নিজে এটা সাফার করছি। আমি জার্নালিজম শুরু করছি সেই আর্লি 90s-এ। তা আমি ইয়ে পেতে পেতে 2016-তে, ওই 2016-তে আপনার মনে আছে কিনা, এক ধরনের বিদ্রোহ হলো এক্সিস্টিং যে সিস্টেমের এগেনস্টে। নতুন একটা গ্রুপ হঠাৎ করে আসলেন, ওরা এসে দেখলেন যে কারা কারা আসলে এতদিন মেম্বারশিপ পায় নাই, তখন আমি মেম্বারশিপ পেয়েছি। এটা খুবই স্যাড। এটার মূল জিনিস হচ্ছে যে আপনার যে কোনো মেম্বারশিপের তো একটা সেট ক্রাইটেরিয়া থাকে, যে আমি এইখানে এগুলো যদি কোয়ালিফাই করি, এই প্রত্যেকটাই যদি বক্সকে আমি যদি টিকমার্ক দেই, তাহলে আমার এখানে মেম্বারশিপ হওয়ার কথা। কিন্তু সেটা হয় নাই। না হওয়ার মূল কারণ হচ্ছে যে প্রেস ক্লাব কেন্দ্রিক একটা পলিটিক্স। আমি ক্ষমতায় আসলে আমি আমার লোকগুলোকে দিচ্ছি, আপনি ক্ষমতায় আসলে আপনি দিচ্ছেন, এটা পুরো। এবং প্রেস ক্লাবের যেই বুদ্ধিভিত্তিক যেই আলাপ, এগুলো আমি পাই না। প্রেস ক্লাবে আপনি যাচ্ছেন, যেহেতু আপনার তো এনরিচ হওয়ার কথা অ্যাজ এ জার্নালিস্ট, আপনি মিট করতেছেন রিয়েল টপ জার্নালিস্টদের, কিন্তু আপনি ওইখানে যে কি করছেন? আপনি যে সত্যিকার অর্থে জার্নালিজমের কতটুকু আলাপ সেখানে হচ্ছে। এবং এখানে দেখেন যে প্রেস ক্লাবের হল রুম বা প্রেস ক্লাব ভাড়া নিয়ে কিন্তু অনেক সংগঠন অনেক রকম সেমিনার করে। প্রেস ক্লাব নিজে কটা সেমিনার করে? নাই। প্রেস ক্লাবের আপনি পেশাগত যে উন্নয়নের আপনি ক্ষেত্রে প্রেস ক্লাবে গ্র্যাজুয়ালি লিডারশিপের দুর্বলতাগুলো দেখেন। যারা লিডারশিপে আসছেন তারা কতদূর আসলে কত ছিলেন, কতটা মানে ভিশনারি। আমাদের জার্নালিজম যেভাবে ট্রানজিশন হয়েছে, আমরা প্রথমে পুরোপুরি প্রিন্ট মিডিয়া ছিলাম, প্রিন্ট মিডিয়ার থেকে আমরা আস্তে আস্তে ব্লগ থেকে অফসেট থেকে হ্যাঁ আমরা আস্তে আস্তে তারপরে প্রাইভেট টিভিতে গেলাম, এইখান থেকে বেরিয়ে কত জায়গায় আমরা ঢুকতেছি। এখন এমন হতে পারে সামনে এমনও সময় আসতে পারে, দেখা যাচ্ছে যে আপনি টিভি স্টেশন ছেড়ে দিয়ে আপনি করছেন, পডকাস্ট করছেন, এবং ওইখানে দেখা যাচ্ছে আপনার একক অডিয়েন্স হচ্ছে 10 মিলিয়ন। হ্যাঁ, সবাই বসে মুখে, যেমন টাকার কালসনের দিকে দেখেন, তার দিকে, সে যদিও রাইটিস একটা মিডিয়া, তার দিকে সবাই তাকিয়ে থাকছে সে আজকে কি দিচ্ছে, বা জোরো গান বা এই ধরনের এটাও তো এই লোকগুলোকেও তো আপনার প্রেস ক্লাবে আপনার অ্যাকোমোডেট করতে হবে, ঠিক না? তো এরা কি আসতেছে? আমরা নতুন যে যারা ভয়েস তৈরি করতেছে সোসাইটিতে, তাদের রিফ্লেকশন কি আমি প্রেস ক্লাবে দেখছি? দেখা যায় যে ঠিকই একটা অসিফাইড মিডিয়া, এবং এই জন্য অনেকে তো যায় না। আমি জানি না, আমি মেম্বার ওইখানের, এখন আমি প্রাউড মেম্বার। প্রেস ক্লাব একটা ফ্যান্টাস্টিক প্লেস। আমার মনে হয় যে এটা নিয়ে এদের লিডারশিপের আরও এটা নিয়ে প্রচুর ডিবেট। এই যে যেমন এখন ধরেন আমরা ফ্রি মিডিয়ার কথা বলছি, বা মিডিয়া একটা কমিশন করার কথা হচ্ছে, কি ধরনের মিডিয়া কমিশন হচ্ছে, কি ধরনের মিডিয়া রিফর্ম আনা উচিত, এগুলো নিয়ে তো প্রেস ক্লাব এগিয়ে আসা উচিত, ঠিক না? তার তো একটা কন্ট্রিবিউট করা উচিত থাকবে, সে এটা নিয়ে বলবে যে আমরা এটা চাই, এই জায়গায় চাই। তো কই, আমি তো দেখি না। এবং একইভাবে আমাদের তৃণমূল সাংবাদিকতাকে আপনি কিভাবে দেখছেন? তৃণমূল সাংবাদিকতাতেও তো প্রেস ক্লাব অনেকগুলো, সোসাইটি অনেকগুলো, এখানে মূলধারার সঙ্গে সঙ্গে অনলাইন মিডিয়া এসছে, সেখানেও সাংবাদিকদের মধ্যে যেহেতু লোকাল, যেহেতু রাজধানীর সাংবাদিকতাই মানে গত 15 বছর, এখন আমরা গত 1.5 মাসের কথা আমি বলছি না, তার আগে যেহেতু ওইদের ফ্রিডম ছিল না, লোকালি যারা প্রেস ক্লাবগুলোকে দেখেন ওরাও পারতো না। ওরা, এবং আরও ওদের সমস্যা হচ্ছে যে স্থানীয় যে লোকটা সবচেয়ে প্রভাবশালী, দেখা যাচ্ছে সে একই সাথে বালুখোর, সে নদীখোর, সে বালুখোর, সে হয়তোবা তার 10টা ইলিগাল ইটের ভাটা আছে, তার এগেনস্টে কেউ কি রিপোর্ট করতে পারতেছে? আবার তার একটা পত্রিকা আছে, এবং সে প্রেস ক্লাবের সবচেয়ে বিগেস্ট ডোনার। তাকে আপনি কেমন মেম্বারও? এই জায়গাগুলো আমরা সত্যিকার অর্থে সিরিয়াসলি কোনোদিন অ্যাটেনশন দেই নাই। ফলে তৃণমূলের থেকে যে জার্নালিজম আমরা আশা করি, যেই ধরনের, আমার অনেক সমস্যাগুলো তো তৈরি হয় তৃণমূলে, সেই জায়গার থেকে আপনি ব্রিলিয়ান্ট রিপোর্ট আশা করেন, ঠিক না? যেমন ধরেন সিএইচটিতে যে হলো, তো ওইখানে নির্মোহভাবে একটা সাংবাদিক, হ্যাঁ, সে বাঙালি হোক বা পাহাড়ি হোক, সে যে একটা কাজ করে যে একটা দিবে, আপনি তাকে যে ট্রাস্ট করবেন যে না উনি লিখেছেন, এই জায়গাটা তো তৈরি হয় নাই, টাফ। এবং এই যে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার যেগুলো আইনগুলো, সেগুলো নিয়ে আমাদের
এই অন্তর্বর্তী সরকার কি ভাবছে? না, এটা নিয়ে ভালো আমাদের একটাই কথা হচ্ছে যে এটা নিয়ে তো প্রফেসর ইউনূসও বলেছেন এবং তথ্য অ্যাডভাইজারও বলেছেন, সেটা হচ্ছে যে যেগুলো আইন দিয়ে মানে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে বা হয়েছে সেগুলোকে ইদার এটাকে অ্যামেন্ড করা হবে নতুবা স্ক্র্যাপ করা হবে। হ্যাঁ, এই আইনগুলো থাকার আমরা চাই ফ্রিডম অফ প্রেস থাকুক, ফুললি থাকুক, কোনো ধরনের কোনো কনস্ট্রেন্ট না, কোনো ধরনের কার্ভ না থাকুক। সেই জায়গাটার করার জন্য যেগুলো আইনকে মনে হচ্ছে যে এগুলো পথে বন্ধকতা তৈরি করছে, সেই লগুলো যাতে বাদ হয়ে যায় এবং এটা নিয়ে কাজ হচ্ছে। এবং আমার মনে হয় যে এটা নিয়ে আরও প্রচুর ডিবেট হওয়া উচিত, কোন ক্লজটা আমরা রাখবো কি রাখবো না, বা পুরো লটাই ছুঁড়ে ফেলে ডাস্টবিনে ফেলতে হবে কিনা, এটা আরও সোচ্চারভাবে সবাই মিলে বলা উচিত। কেননা আমরা তো সামনে আরও একটা সবাই বলছে যে রাষ্ট্র মেরামতের কথা হচ্ছে। এখন রাষ্ট্র মেরামত করতে হলে আপনার মিডিয়াও মেরামত করতে হবে। মিডিয়া মেরামত করতে হলে আপনার যেই লগুলো ফ্রি জার্নালিজমের পথে কাটা হয়ে দাঁড়ায় সেটা ফেলতে হবে। গণমাধ্যম মেরামতের বিষয়ে তো গণমাধ্যম কমিশনের কথা বললেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব, একটু বিরতিতে যাব। পাশাপাশি যে এই যে আপনি বারবার আমরা আলোচনা করছি মুক্ত বা ফ্রি গণমাধ্যম, কিন্তু আমরা গণমাধ্যমে কাজ করতে যে বিভিন্ন জায়গা থেকে আমরা খুব যদি নরম সুরে বলি যে উপদেশ, হ্যাঁ, বা ইংরেজিতে আমরা অ্যাডভাইস বলতাম না, যে এই জায়গাগুলো কি বন্ধ হবে? কারণ এই যে অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকারই, তারপরে যে সরকার রাজনৈতিক সরকাররা আসবে তারা যাতে আর ওই পথে না যেতে পারে, বা ওইভাবে মানে একটা তথ্য মন্ত্রণালয়ের বাইরেও আরও নানা দিকের যে অ্যাডভাইস বা পরামর্শ, সেই জায়গা থেকে কি আপনার মুক্ত হওয়ার কোনো পথ এই অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে, সেইটা সম্পর্কে আপনার কাছে ধারণা নিব বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন শফিকুল আলম। ফিরে এলাম এখন প্রকাশ্যে। কমিশন নিয়ে বলছিলাম যে একটু বিস্তারিত শুনবো, যে কমিশন কাজ কী হবে বা কী কাজগুলি করার কথা ভাবা হচ্ছে, না যদি এখনো গঠন হয়নি। হ্যাঁ, না, এটার যেটা কাজ করা হবে যে আমার মনে হয় যে এইখানে কমিশন বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে, টিভি বলেন, নিউজ প্রিন্ট মিডিয়া বলেন, বা অনেকে রেডিওতে কাজ করছেন এবং অনেকে ব্লগার আছেন, অনেক ধরনের, সবাইকে নিয়ে বসে আমরা কোথায় গেলে কোন জায়গায় গেলে আমরা ফ্রি প্রেসটাকে শক্তভাবে আমি এখানে ইনস্টিটিউশনালাইজ করা আর কি, যাতে নেক্সট টাইম যখন আর একটা গভর্নমেন্ট আসবে, হ্যাঁ, আমরা তো জানছি না যে সেই গভর্নমেন্টটা কী হবে, তার সময়ও যাতে এই যে আমরা যে ফ্রি প্রেসটা সেটা যেন ধরে রাখে। আমরা খুব চেষ্টা করছি যে বাংলাদেশের প্রেস ফ্রিডমটা খুব শক্তভাবে থাকুক, যাতে আগামীতে যে কোনো ধরনের প্রেশার যেটা আমরা আগে ফেস করেছি সেই প্রেশারগুলো যাতে ফেস করতে পারে, সেই অদৃশ্য চাপ। হ্যাঁ, আপনি একটা লাইভ করছেন, আপনার মনে হচ্ছে যে এটা লাইভ করা উচিত, আপনাকে একটা ফোন কল আসলে যে না এটা করা যাবে না, এখন আপনার সেই মাসলটা যাতে হয় যে আপনি ইগনোর করেন, না আপনার কথা শুনছি না, সরি, এটা আমার অডিয়েন্সের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাটার জন্য আমরা যাই। হ্যাঁ, এটা যাওয়ার জন্য আমরা যেই ধরনের ল করা উচিত বা যেই ধরনের কমিশন যে ধরনের রিকমেন্ডেশন করা উচিত সেইগুলো ওনারা করবেন। আমরা আশা করি যে একটা ভালো, যারা যিনি জার্নালিজমে ছিলেন অনেক বছর, দেশি বিদেশি সব ধরনের মিডিয়াকে যিনি চিনেন, উনি এই কমিশনটা লিড করবেন। এবং আমি তো মনে করি যে সমস্ত স্টেক হোল্ডার নিয়ে যদি এখানে আপনি যেটা তৃণমূল জার্নালিস্ট, তারা যে সমস্যাটা ফেস করে তাদের কথাগুলো তো আমি আর আপনি তো ঢাকায় আছি, যে লোকটা ভোলা থেকে রিপোর্ট করছে বা চর ফ্যাশনে রিপোর্ট করছে বা এমন একটা পুরো কানাইঘাটের থেকে, সেও যেন মনে করে যে তার ভয়েসটাও এখানে শোনা হয়েছে, এবং সে যে একজন অলরাউন্ডার রিপোর্টার, সেই স্বীকৃতিটুকুও তো সে এখনো পায়নি, তাকে তো সব ধরনের রিপোর্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে তার জীবিকার তাগিদে সে কোনো সময় রেডিও করে, টিভি করে, নিউজ পেপার করে, সে ওই যে খেলা রিপোর্টও করছে বা রাজনৈতিক খবরও করছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে সে একটা প্রাইমারি স্কুলের হয়তো বা টিচার বা আইনজীবী। হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এই যে আমরা তৃণমূল থেকে আরম্ভ করে একদম আমাদের যে ঢাকার এই যে বার্তা কক্ষগুলো আছে, সেখানে একটা বিষয় আছে যে পত্রিকা, ওয়েব পোর্টাল এবং টেলিভিশন, সেখানে কিন্তু আমরা দেখছি যে ওই যে
এই বেতন বৈষম্যের যে ব্যাপারটা বলা হয়, ধরেন পত্রিকায় তো ধরেন ওয়েস্ট বোর্ড আছে কিন্তু টেলিভিশনে নাই, সেটা একটা করার কথা ছিল। আবার যে বেতনের কাঠামো তৈরি করা, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু একরকম হচ্ছে যে আবার যেখানে ওয়েস্ট বোর্ড দেওয়া হয়েছে সেখানে আবার চুক্তিভিত্তিক হচ্ছে, ওয়েস্ট বোর্ড কিন্তু ঠিক দিচ্ছে না। সেটা বড় পত্রিকা বলেন বা যে কোনো পত্রিকা বলেন, এটা আপনি জানেন নিশ্চয়ই। না, এটা একটা বড়, আমি যেহেতু ফরেন মিডিয়াতে ছিলাম অনেক বছর, আমাকে এটা টাচ করে নাই, বাট আমি যখন দেখি যে একটা ছেলে বা একটা মেয়ে তার ক্যারিয়ার শুরু করছে 10,000 টাকায়, তখন তো খারাপ লাগে। আমি মানে বাজার মূল্যর চেয়ে হ্যাঁ, আমি যখন বাংলাদেশ অবজারভারে চাকরি শুরু করি 1995 সালে, তখন আমার প্রথম বেতনটা ছিল 3,000 টাকা, এবং তখন একটা বিসিএস যে অফিসার, হ্যাঁ, তার থেকে আমি বেশি বেতন পেতাম। এবং যখন আমাকে এটা তো তখন আমাকে একটা মানে লামসাম দিত। পরে যখন আমি 4-5 মাস পরে আমি পার্মানেন্ট, 6 মাস পরে আমি যখন পার্মানেন্ট হলাম, তখন আমি 5,500, দেখা গেলো যে আমি একটা বিসিএস একটা অফিসারের চেয়ে আমি দ্বিগুণ বেতন পাচ্ছি। তো এই জায়গা থেকে আমার দেখা যাচ্ছে যে বাংলাদেশের মিডিয়ার যেটা একটা বিস্ফোরণ হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমরা আমাদের যে জার্নালিস্ট তাদের দিকে এটা করি না। এই জায়গাটা যতটা না আমার মনে হয় এটা তথ্য মন্ত্রণালয়ে দেখা উচিত, এই জায়গাটা আসলে অনেক বেশি ইয়েদের লক্ষ্য রাখা উচিত। এখানে ফেইলুরটা হচ্ছে আমাদের ইউনিয়নগুলো ফেল করেছে, যেহেতু তারা লেজুর ভিত্তিতে ছিল, এই পার্টি ওই পার্টি, ফলে ইউনাইটেড কোনো ভয়েস এদের হয়ে রেইজ হয় নাই। এটা বড় জোরে সোরে যে ভয়েস সবাই একসাথে হয়ে, মানে একটা জায়গাও তো আমরা ঠিক করতে পারতাম যে ধরেন আপনি সিইও কি বেতন নিচ্ছেন, আমার এটা দরকার না, বা মিড ম্যানেজমেন্টে কার কি বেতন আমি এটা দেখবো না, বাট আমার একটা বেসিক মিনিমাম ওয়েজ, যেটা যে কেউ, সে একটা ওয়েবসাইটই হোক আর সে একটা প্রিন্টই হোক বা টিভি হোক, এখানে যেমন গার্মেন্টসে যেমন একটা ছেলে বা মেয়ে তার বেসিক মিনিমাম ওয়েজ হচ্ছে হ্যাঁ 12,500 টাকা, আমাদেরও এরকম একটা থাকলে হয় কি, এরপরে নেগোশিয়েট, মানে তাকে আমি অন্তত বেসিক মিনিমাম লিভিং স্ট্যান্ডার্ডটা তার মেধা বা যোগ্যতা অনুযায়ী সেই যায়। এবং অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে ওয়েজ বোর্ডটা ব্যাকফায়ার করে, যে আপনি অ্যাডটুক করবেন এটার পরে যে আপনি ওইটাই যাবেন, অনেকে ওতে কিন্তু হয় না। আপনি 25,000 টাকা ধরেন বেসিক মিনিমাম, তারপরে একটা ছেলে খুব ব্রিলিয়ান্ট করলো, আপনি দেখলেন যে হি ইজ ব্রিলিয়ান্ট, আপনি তাকে রাখার জন্য 3 বছর পরে তার 1 লাখ টাকা মুক্ত বাজারে যা হয়, হ্যাঁ হ্যাঁ, ওইটা মার্কেট ওইটাকে ডিসাইড করলে বেটার। এবং সার্বিকভাবে আপনার এখন যে সময়টা আমরা পার করছি, সেইখানে আপনি গণমাধ্যমকে কিভাবে দেখছেন এই 5 তারিখের পরে? আমি তো মনে করি যে 5 আগস্টের পর, 5 আগস্টের পরে আমি হোপফুল যে গণমাধ্যম আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। বাংলাদেশের সোসাইটি যাতে, বাংলাদেশে এই গভর্নমেন্ট, আমরা তো বলেছি যে আমরা যদি ভুল ত্রুটি করি আপনারা আমাদের ক্রিটিসাইজ করেন, অ্যাট দ্য সেম টাইম যদি বাংলাদেশের সোসাইটিতে যেই মানে আগামী কয়েক মাস বা আগামী 1-1.5 বছর বা যত দিন এটা এই গভর্নমেন্ট আছেন, হ্যাঁ, যেই সময়টুকু 6 মাস হোক, 1 বছর হোক, 1.5 বছর হোক বা আরও বেশি হোক, যেইটুকু এর মধ্যে যে রাষ্ট্র মেরামত করার যেই এটা নিয়ে যেই ডিবেটটা তোলা উচিত, যেই ডিবেটটা হওয়া উচিত, সেটা নিয়ে গণমাধ্যমের খুবই ক্রুশিয়াল ভূমিকা। কেননা প্রফেসর ইউনূসও বলছেন যে আমরা এই যে অপরচুনিটি, এটা একটা মস্ত বড় সুযোগ দেশকে মেরামত করার জন্য। আর দেশটা আপনি মেরামত করবেন, ইট হ্যাজ টু বি, মানে সবার ভয়েসই যাতে শোনা হয়, এটা হচ্ছে শুধু তুষার আব্দুল্লাহ আর শফিকুল আলমের ভয়েস যাতে না হয়, একটা কানাইঘাটের এক সাংবাদিকেরও যেন ভয়েসটা আসে, গণমাধ্যমে গণমানুষের কথা আসুক। এবং গণমাধ্যমে যেটা হয় যে প্রত্যেকটা কনস্টিটিউশন আপনি চেঞ্জ করবেন নাকি রিরাইট করবেন, এই যে ডিবেটগুলো, এই গণমাধ্যমে এই কথাগুলো আসুক। বা আপনি মিডিয়া ফ্রিডম কতটুকু অ্যাবসলিউট মিডিয়া ফ্রিডম আপনি চান, বা আপনার সোসাইটি জুডিশিয়াল রিফর্মের আমরা কথা বলছি, জুডিশিয়াল রিফর্মে কী ধরনের রিফর্ম থাকা উচিত, বা পুলিশের রিফর্মের কথা আসছে, পুলিশের রিফর্মের পুলিশকে আপনি কীভাবে চান, কতটুকু, তো এটা তো একটা ভেরি মাচ মানে ডিবেটের বিষয়, অনেক কিছুই আসে। মানে কমিশন, হ্যাঁ, এই কমিশন তো তার কাজ করবে, 6টা কমিশন করা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম যাতে পত্রিকাগুলো, ওয়েবসাইটগুলো, টিভিগুলো এই জনমত তৈরি করতে পারে, ডিবেট, কোয়ালিটেটিভ ডিবেট যদি হয় তাহলে হবে কি সবাইকেই এটা হেল্প করবে। সুতরাং গণমাধ্যম গণমানুষের যে এক ধরনের আমরা বলতাম ভনিতা, সেই ভনিতা থেকে বেরিয়ে আসুক, সেটাই হয়তো এই সময়ের চাওয়া, বা আপনাদেরও সেই প্রতিশ্রুতি বা কমিটমেন্টের জায়গা।
অবশ্যই আমাদের কমিটমেন্টের জায়গা একটাই, আমরা চাই ফ্রি প্রেস। জি। আমরা চাই বাংলাদেশের প্রেস তার আমরা জানি তারা অনেক সময় অনেক বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, সামনে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করেন। যে শফিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।